যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী হামলার দায় স্বীকার করল আইএস। একজন আটক, নিহতের সংখ্যা বেড়ে 22। নগর জুড়ে আতঙ্ক। So everyone kind of calmed around us, and then all of a sudden, everyone just started screaming. Walking down to the other set, and that's when we heard an explosion. So I was like, we need to run. প্রধানমন্ত্রী থেরেসা মে নির্বাচনী প্রচারণা স্থগিত, বিশ্ব নেতাদের নিন্দা। Today's attack, it was mostly innocent children. The terrorists and extremists and those who give them aid and comfort must be driven out from our society forever. দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, সংলাপ সহ 7টি বিষয় নিয়ে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত। দিনভর বৈঠক শেষে ব্রিফিংয়ে সিইসি। রাষ্ট্রপতি চাইলে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া প্রধান বিচারপতির। বললেন, এবার সুপ্রিম কোর্ট কবজা করতে চায় সরকার। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ, রোগীদের চরম ভোগান্তি। রোজার মাসের জন্য মাংসের দাম নির্ধারণ, পর্যাপ্ত মজুদ থাকায় বাড়বে না পেঁয়াজের দাম, জানালেন ব্যবসায়ীরা। টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। এবং মাদক ও ভ্যাট আইনে রেন্ট্রি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শুল্ক গোয়েন্দা বিভাগ। সিলেটে আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিলাসবহুল গাড়ি জব্দ। ব্রিটেনের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। হামলায় জড়িত সন্দেহে মঙ্গলবার একজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবারের ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে 22 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এ ঘটনার পর আসন্ন সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করে মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। পরে এক বিবৃতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার ঘোষণা দেন তিনি। সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। সোমবার রাতে ইংল্যান্ডের ম্যানচেস্টার অ্যারিনা হলরুমে বিকট শব্দে বিস্ফোরণের পর আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন দর্শক শ্রোতারা। মার্কিন সঙ্গীত শিল্পী অ্যারিয়ানা গ্রান্ডের লাইভ কনসার্ট উপভোগে হাজার হাজার মানুষ জড়ো হলেও মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। কনসার্ট হলের ভেতরেই বোমা বিস্ফোরণে শিশুসহ হতাহত হয় বহু মানুষ। ভয়াবহ ওই সন্ত্রাসী হামলার বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। কনসার্ট একেবারে শেষ পর্যায়ে। শেষ গানটি গাওয়ার জন্য শিল্পী হিলিয়াম গ্যাস ভরা বেলুনে করে নিচে নেমে আসলেন। ঠিক তখনই বিকট এক শব্দ। আমরা একে অপরের দিকে তাকালাম। প্রথমে কিছুই বুঝতে পারিনি। মুহূর্তেই লোকজনের হুড়োহুড়ি শুরু হলে বুঝতে পারি প্রতিদিন বিশ্বের বিভিন্ন স্থানে বোমা হামলার যে খবর দেখি সেরকম কিছু একটা হয়েছে। তখন ভয়ে জিভের জল শুকিয়ে আসছিল। আমরা কনসার্ট থেকে বের হয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যেই সবাই পাগলের মতো ছোটাছুটি শুরু করে। হুড়োহুড়িতেও অনেক মানুষ আহত হয়। হামলার পরপরই ঘটনাস্থলের নিরাপত্তা বহুগুণে বাড়ানো হয়, বন্ধ করে দেয়া হয় আশপাশের যান চলাচল। এরই মধ্যে হামলায় জড়িত সন্দেহে 23 বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। ভবিষ্যতে এ ধরনের হামলার ঘটনা এড়াতে কমিউনিটি পর্যায়ে যোগাযোগ বাড়ানোর কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। সত্যিকার অর্থে আমরা একটা ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছি, তবে সার্বিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। বাড়তি কোনো তথ্য পাওয়ার আগ পর্যন্ত আমরা একে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছি। স্থানীয় অধিবাসীদের ভয়ের কিছু নেই। পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদের পাশে রয়েছে। হামলায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে। দেশটিতে আসন্ন 8 জুনের সাধারণ নির্বাচনের প্রচারণা স্থগিত করে মঙ্গলবার তার ডাকে সরকারের জরুরি কোবরা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে এক বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। একজন সন্ত্রাসী এই হামলা চালালেও কোনো না কোনো গোষ্ঠী নিশ্চয়ই এর সঙ্গে জড়িত। তদন্তের ভিত্তিতে এর মূল হোতাদের খুঁজে বের করা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেওয়া
হয়েছে। সন্ত্রাসবাদের মতাদর্শকে পরাজিত করতে যা করণীয় আমরা তাই করব। এদিকে সোমবারের আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করে মঙ্গলবার বিবৃতি দিয়েছে আইএস। তবে ব্রিটিশ কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ব নেতারা। বাংলাদেশ, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানগণ এর নিন্দা জানানোর পাশাপাশি সহমর্মিতা প্রকাশ করেন। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে ব্রিটেনের সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। এ অবস্থায় প্যারিস সহ বিভিন্ন শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্যারিস থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। ম্যানচেস্টার শহরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পুরো ইউরোপ জুড়েই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে এবং সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ফ্রান্সের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে নিরাপত্তা কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গত কয়েক বছর থেকে ফ্রান্সে একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছিল। যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে এই হামলার পর ফ্রান্সের জনসাধারণ আবার নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বিশেষ করে ফ্রান্সের প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করেন তারা আতঙ্কগ্রস্ত। যুক্তরাজ্যে যে সন্ত্রাসী হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা ফ্রান্সে যারা বসবাস করছি আমরা সবাই উদ্বিগ্ন এবং আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। আমরা যারা ফ্রান্সে থাকি আবারও আতঙ্কের মধ্যে আছি যে আবারও হামলা হয় কিনা, খুব ভয়ের মধ্যে আছি। এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও আসলে এখন অনেকটাই চিন্তিত। আমরা যারা প্রবাসে আছি, যারা ব্যবসার সাথে জড়িত আছি, আমরা উদ্বিগ্ন এবং আমরা খুব চিন্তিত। আমাদের ব্যবসা পরবর্তীতে ব্যবসা আমরা কতটুকু আমরা ভালো করতে পারবো। পর্যটক যারা রয়েছেন তারা আসলে এই বছর আসছেন কিনা এই বিষয়গুলো নিয়ে তারা অনেকটা চিন্তাগ্রস্তের মধ্যে রয়েছেন। ফ্রান্সে বসবাসরত যে বাংলাদেশি রয়েছেন, বিশেষ করে সিলেট অঞ্চলের যে বাংলাদেশিরা রয়েছেন, যুক্তরাজ্যে একটি বিশাল অঙ্কের সিলেটিরা বসবাস করেন, সে কারণে তাদের আত্মীয় পরিজন নিয়ে তারা এখানে উদ্বিগ্ন রয়েছেন। তারা কি পরিস্থিতিতে আছেন বা কি অবস্থায় আছেন সেইগুলো নিয়ে তারা আসলে অনেকটাই এখানে উদ্বিগ্নতার মধ্যে রয়েছেন। ইউরোপের সরকারগুলো সন্ত্রাস মোকাবেলায় আরো কঠোর হবে এমনটাই প্রত্যাশা করছেন সকলে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির ম্যানচেস্টারে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। তিনি জানিয়েছেন সেখানকার সবশেষ অবস্থা। ম্যানচেস্টার এরিনায় সোমবার 10:30 মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ড যখন তার পরিবেশনা শেষ করে চলে যাচ্ছিলেন, ঠিক তখনই বোমা শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আর এতে হতাহত হয় শতাধিক। বোমার শব্দে এদিক সেদিক ছুটোছুটি করে আগতরা। এতে বেশ কয়েকজন শিশুও ছিলেন। আহতদের স্থানীয় 6টি হাসপাতালে 59টি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়। তাদের সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। আগে যেখানে দিনের বেলাও হাজার হাজার মানুষ এখানে চলাচল করত এবং সমাগম করত, এখন সেখানে একেবারে জনমানব শূন্য হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনায় স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে পুরো এলাকা। ব্রিটিশ নির্বাচনের প্রায় 2 সপ্তাহ আগে এই ধরনের ঘটনায় ভাবিয়ে তুলেছে পুরো ব্রিটেনবাসীকে। নির্বাচনী প্রচার প্রচারণা স্থগিত করেছে কনজারভেটিভ, লেবার সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। শোক প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে সহ লেবার পার্টির প্রধান জেরেমি করবিন সহ অন্যান্য দলের প্রধানরা। এই গ্রেটার ম্যানচেস্টার এলাকায় প্রায় লক্ষাধিক বাংলাদেশি বসবাস রয়েছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতর খবর পাওয়া না গেলেও এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছেন পুরো বাংলাদেশি কমিউনিটি। তবে এখন দেখার বিষয় নির্বাচন ঠিক আগ মুহূর্তে এই বোমা হামলার ঘটনার রেশ কোথায় গিয়ে দাঁড়ায়। শোয়েব কবির, ম্যানচেস্টার, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে রাজধানীর নাখালপাড়ায় গুড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা। সড়ক ও জনপথ বিভাগের 200 কোটি টাকার সম্পত্তি দখলমুক্ত। ভিগো কেবল কেসিং, ঘরকে একই সাথে দিন বিউটিফুল লুকস এন্ড টোটাল সেফটি। একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল ও অংশীদারদের সঙ্গে সংলাপ সহ 7টি বিষয়। দিনভর বৈঠক শেষে বিকেলে ব্রিফ করেন সিইসি খান মোহাম্মদ নুরুল হুদা। সাংবিধানিক বাধ্যবাধকতা হলো 90 দিনের আগে ডিজাল করতে হয়। আর 90 দিন আগে ডিজাল না করে আরো আগেও করেন, কিন্তু পরে করা যাবে না।
আগেও যদি করেন সরকার তখন আমরা সেইভাবে 90 দিন সামনে রেখে নির্বাচনের অনুষ্ঠান করব। সামগ্রিক অর্থে নির্বাচনের সাথে সম্পৃক্ত এবং এই নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত সেগুলোকে 4টা ভাগে ভাগ করে 4 জন মাননীয় কমিশনারের নেতৃত্বে 4টা কমিটি গঠন করেছি। বিভিন্ন রাজনৈতিক দল, তারপরে সিভিল সোসাইটি, যদি সম্ভব হয় সাংবাদিক বা এদের সাথে কথা বলে আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো আছে এগুলো তাদের সাথে শেয়ার করে ফাইনাল সিদ্ধান্ত নেব 2018 সালের মার্চ মাসের দিকে। তো রাজনৈতিক দল যদি বলে না আমরা ইভিএমে যাব না, আমরাও ইভিএমে আমরা চাপিয়ে দেব না। রাষ্ট্রপতি চাইলে সংবিধানের আলোকে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আপিল বিভাগ। সংবিধানের 16 সংশোধনী মামলার আপিল শুনানিতে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি চাইলেই বিচারপতিকে অপসারণ করতে পারবেন না। তিনি বলেন, নিম্ন আদালতকে কবজা করা হয়েছে, এবার সুপ্রিম কোর্টকেও কবজা করতে চায় সরকার। শুনানিতে এসব বিষয় নিয়ে আপিল বিভাগ ও অ্যাটর্নি জেনারেলের মধ্যে বিতর্ক হয়। সংবিধানের 16 সংশোধনী মামলার আপিল শুনানিকে ঘিরে মঙ্গলবারও সরগরম ছিল দেশের সর্বোচ্চ আদালত। এদিন রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 16 সংশোধনী বাতিলের বিপক্ষে যুক্তি তুলে ধরেন। বলেন, বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে যাওয়া মানে 72-এর মূল সংবিধানে ফিরে যাওয়া। সংবিধানের সংশোধনী ঠিক কিনা তা বিবেচনার সুযোগ বিচার বিভাগের নেই বলেও শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। প্রতি উত্তরে আপিল বিভাগ বলেন, নিম্ন আদালতকে কবজা করা হয়েছে, এবার সুপ্রিম কোর্টকেও নিয়ন্ত্রণ করতে চায় সরকার। আইন মন্ত্রণালয় মানে এখন নিম্ন আদালত, উচ্চ আদালতকেও সংসদে নিয়ে গেলে আর থাকলো কি? অনেক জায়গায় বিচারকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে সেই ব্যাপারে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়ার কথা হলেও আইন মন্ত্রণালয় পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়গুলো কি আপনি জানেন? অর্থাৎ নিম্ন আদালতকে এখনো কিন্তু সুপ্রিম কোর্ট পুরোপুরি স্বাধীনভাবে পরিচালনা করতে পারছে না। এই বিষয়টাও মাননীয় বিচারপতি উল্লেখ করেছেন। প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেলের এমন পাল্টাপাল্টি মন্তব্যের মধ্যে চলতে থাকে 16 সংশোধনী মামলার আপিল শুনানি। শুনানির একেবারে শেষ দিকে এসে অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারপতি অপসারণে কোনো আইন না থাকায় কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন রাষ্ট্রপতি। উত্তরে প্রধান বিচারপতি বলেন, রাষ্ট্রপতি চাইলেই একজন বিচারপতিকে সরিয়ে দিতে পারবেন না। মাননীয় চিফ জাস্টিস জানতে চেয়েছেন যেটা কিভাবে সম্ভব, একজন বিচারককে রাষ্ট্রপতি ইচ্ছা করলে কি অপসারণ করতে পারেন? এই নিয়ে যখন আলোচনা হচ্ছিল তখন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন, এটা আমার বক্তব্য, আপনারা যদি এটা কিছু বলতে চান এটার ব্যাপারে সেটা আপনারা বলতে পারেন, অথবা জাজমেন্টে সেটা রিফ্লেকশন হবে। এ নিয়ে পাল্টাপাল্টি মন্তব্যের এক পর্যায়ে এজলাস ছেড়ে যান 7 বিচারপতির আপিল বেঞ্চ। এরই মধ্যে আপিল বিভাগের দিনের কার্য সময়ও শেষ হয়। যদিও এ বিষয়ে পরে সাংবাদিকদের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র কাবা শরীফ তাওয়াফ ও অন্যান্য ধর্মীয় আচারের মাধ্যমে সৌদি আরবের মক্কায় উমরা পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার স্থানীয় সময় রাত 10টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে কাবা শরীফ তাওয়াফ করেন। এর আগে গতকাল স্থানীয় সময় দুপুরে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে আজ রাতেই তার দেশে ফেরার কথা রয়েছে। সৌদি বাদশার আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান সামিটে অংশগ্রহণ শেষে সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফে ওমরা পালন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মদিনা থেকে মক্কায় ফিরে স্থানীয় সময় রাত 10টার কিছু পরে ওমরা পালনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পবিত্র কাবা শরীফ চত্বরে উপস্থিত হন। এরপর প্রায় 2 ঘন্টা ধরে কাবা শরীফ তাওয়াফ ও হজরে আসওয়াতে হাত রেখে দোয়া করেন প্রধানমন্ত্রী। কাবামুখী হয়ে নামাজ আদায় ও মোনাজাতের পর শেষ হয় ওমরা পালন। এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে সফরসঙ্গীদের নিয়ে রিয়াদ থেকে মদিনায় পৌঁছে মসজিদে নববীতে জোহরের নামাজ আদায়ের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 4 দিনের সফর শেষে মঙ্গলবার মধ্যরাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। সময় সংবাদ, রিয়াদ, সৌদি আরব। চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের ওপর হামলার প্রতিবাদে সারা দেশে সকাল থেকে রাত পর্যন্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে আসা রোগীরা। এদিকে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি কর্মসূচি মনিটরিং করছে বিএমএ কর্তৃপক্ষ।
রাজধানীর প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রাত পর্যন্ত দেখা মেলেনি কোনো চিকিৎসকের। অ্যাটেন্ডেন্টদের মাধ্যমে ছোট ছোট রোগ নির্ণয় হলেও এমআরআই, ইসিজি, সিটি স্ক্যানের মতো বড় ধরনের রোগ নির্ণয় পরীক্ষা করা সম্ভব হয়নি কোথাও। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্মবিরতিতে মঙ্গলবার সারাদিন চিকিৎসকের উপস্থিতি না থাকায় সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন ঢাকার বাইরে থেকে আসা রোগীরা। প্রোটোকল থেকে ডাক্তার দেখাইতে আসছি, আজকে ডাক্তার বসবে না, ডাক্তারদের নাকি ধর্মঘট। রোজার আগে ভোগান্তি, আসলে রোগী নিয়ে সিলিং নিয়ে খেলা আসলে খুবই পেরেশান ব্যাপার। ব্লাডটা টেস্ট করলাম, এখন দেখাইতে হবে তো, এখন আমি চাই ডাক্তার তাড়াতাড়ি আসুক। আমি চাঁদপুর থেকে আসছি, ডাক্তারটা দেখাতে পারবো না, ফিরে যেতে হবে, আর না হলে হোটেলে থাকতে হবে। একই চিত্র ছিল দেশের সব বেসরকারি হাসপাতালে। চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থেকে বাড়ি ফিরে যেতে দেখা যায় রোগীদের। তবে দ্রুততম সময়ে ভোগান্তির অবসান চান ভুক্তভোগীরা। আমি এখানে অপেক্ষা করতে করতে 4-5 ঘন্টা হয়েছে। ডাক্তারদেরও তো একটা মানবিক দৃষ্টিকোণ, তাদের একজন কেউ যদি অসুস্থ হয়, এখন কোনো একটা প্রাইভেটের মধ্যে গেলে যদি ভর্তি না হয়, তখন ডাক্তারের কিরকম লাগবে। অন্যান্য দিনের তুলনায় রোগীদের উপস্থিতিও কম দেখা গেছে ক্লিনিকগুলোতে। চিকিৎসকদের হাসপাতালে না আসার সিদ্ধান্তে বিপাকে পড়তে হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকেও। 1800 জন রোগীরই পরীক্ষা হয় কনসালটেন্ট দিয়ে, আর 200 জন রোগী দেওয়া হয় টেকনোলজি দিয়ে। সোনোগ্রাম, ইকো, এন্ডোস্কোপি, ক্রোনোস্কোপি, ইসিজি, এই টেস্টগুলো কনসালটেন্টরা করেন, এই টেস্টগুলো আমরা করাতে পারছি না। এদিকে চিকিৎসকরা কর্মবিরতি ঠিকমতো পালন করছেন কিনা তা পর্যবেক্ষণ করেছে বিএমএ কর্তৃপক্ষ। মারাত্মক রোগীগুলো বা সিরিয়াস রোগীগুলো যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকারি হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা আছে এবং সেখানে আরও চিকিৎসকদের বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের ইনডোর ও জরুরি সেবা অব্যাহত রেখে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদক, শুল্ক ও ভ্যাট আইনে রেইনট্রি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সহ হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শেষে একথা জানায় শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এছাড়া হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক ছাড়াও গুলশান জোনের উপকমিশনার এবং বনানী থানার ওসিকে 25 মে বিকেলে তলব করেছে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি। এদিকে সিলেটের জিন্দাবাজার থেকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকাল 11টায় শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরে আসেন রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক আদনান হারুন সহ 5 জন। প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন হোটেলে বিদেশি মদ রাখার বিষয়ে কর্তৃপক্ষ কিছুই জানেন না, তবে এ বিষয়ে হোটেলে কোনো কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু প্রি ওপেনিং হোটেল, আমাদের একটা সফট ওপেনিং স্টেজ দিয়ে আমরা যাচ্ছি, ম্যানেজমেন্ট অনেক কিছুতে ইনফর্ম না। আমাদের কোনো কর্মচারী তাদের যদি কোনো ল্যাগিং থাকে, তাদের জন্য বিদেশি কাস্টমার তাদের যদি কোনো ল্যাগিং থাকে, ওই ব্যাপারে আমরা এ বিষয়ে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানান, অবৈধভাবে মদ রাখা এবং ভ্যাট ফাঁকির অভিযোগে মাদক, শুল্ক ও ভ্যাট আইনে রেইনট্রি হোটেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শুল্ক আইন এবং অন্যান্য আইনেও এখানে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিগণিত, এবং সেজন্যই কিন্তু তাদেরকে এখানে আসতে হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং আমরা প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আমাদের যে সুপারিশ সেই অনুযায়ী আমরা এখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে সিলেটের জিন্দাবাজার থেকে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি মার্সিডিজ বেঞ্চ গাড়ি আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সিলেটে লুকায়িত অবস্থায়, আড়াল করে রাখা অবস্থায় একটা গাড়ি আমরা উদ্ধার করেছি এবং সেটি পরে জানা গেল যে এটার মালিকানা হচ্ছে দিলদার আহমেদ। বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মামলার পর তল্লাশি চালিয়ে 14 মে হোটেল থেকে 10 বোতল বিদেশি মদ জব্দ করা হয়। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন। ওএসডি করা হলো অভিযুক্ত শিক্ষককে। উন্নত স্টেইনলেস স্টিল প্যানেল, সময় সাশ্রয়ী ব্রাশ বার্নার, 50,000 অটো ইগনিশন, টপার গ্যাস স্টোভ। নতুন ভ্যাট হার 12% নির্ধারণ করার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। দুপুরে সচিবালয়ে ব্রুনাইয়ের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, ভ্যাট আইন সহনীয় ও বাস্তবসম্মত হবে, এতে ভোক্তাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ থাকায় দাম বাড়বে না বলে আবারও আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। যে ভ্যাট আইন হতে যাচ্ছে এটা হবে সহনীয়, বাস্তবসম্মত, এতে
ভোক্তাদের উপরে এই ভ্যাট আইনের কোনো প্রভাব পড়বে না। ভোক্তাদের উপকারের সুবিধার্থে আমরা 15 থেকে কমিয়ে দেব। এটা 12% মতো, যেমন রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এটা প্রত্যাহার হবে না। নিশ্চয়তা দিতে পারি যে রোজার মাসের পণ্যের দাম বৃদ্ধি পাবে না। রমজান মাসের জন্য গরু, মহিষ, ভেড়া ও খাসির মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনে মাংস ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মেয়র সাইদ খোকন। এ সময় শুধু পাড়া মহল্লার বাজার বা দোকানই নয়, সুপার শপ সহ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেও একই দামে মাংস বিক্রির নির্দেশ দেন তিনি। চাঁদা দিতে 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 গাবতলী গরুরহাটে আসে। গরুরহাটে যখন একজন মাংস ব্যবসায়ী একটা গরু কিনে, তার দেওয়ার কথা 50 টাকা হাসিল, সে অনেক সময় এইটার হাসিল 2000 টাকাও দেয়। আগামী 1 রমজান থেকে 26 রমজান পর্যন্ত দেশীয় গরুর মাংস প্রতি কেজি 475 টাকা দর, বিদেশি বোল্ডার গরু 440 টাকা, মহিষের মাংস 440 টাকা, খাসির মাংস 725 টাকা, ভেড়া ছাগির মাংস 620 টাকা নির্ধারিত করা হলো। মনিটরিং টিম এই দর বাজারে যাচাই বাছাই করবে। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর তাই এবছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলেছেন, আমদানি যদি কমেও যায়, এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে টিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার তাগিদ বাজার বিশ্লেষকদের। জুবায়ের ফয়সালের রিপোর্ট। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুদ শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। যারা ডাইরেক্ট পার্টি মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে এক বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। পলিসি মেকিং এ এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয়। সেটা টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটা বাড়াতে হবে। চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ভাইস চেয়ারম্যান 2 জনের জায়গায় 1 জন করে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদ থেকে বাদ পড়েছেন সৈয়দ আহসানুল আলম পারভেজ। মঙ্গলবার ইসলামী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা শেষে এসব সিদ্ধান্তের কথা জানান চেয়ারম্যান আরাস্তু খান। বৈঠকে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি শেয়ারের পরিমাণ কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবির শেয়ার প্রত্যাহারের নানা গুঞ্জন বেশ কিছুদিন ধরেই। আজ কুর্মিটোলায় ইসলামী ব্যাংকের বার্ষিক সভা শেষে আইডিবির প্রতিনিধি আরিফ সুলাইমান জানান, প্রত্যাহার নয়, তবে কমছে শেয়ারের পরিমাণ। So that we will remain 2.1%. So we will remain on the board and we will remain active in IBBL. We are not leaving IBBL. Okay. We are merely reducing our shareholding. এর আগে সকালে ইসলামী ব্যাংকের 34তম বার্ষিক সভার শুরুতেই শেয়ার হোল্ডারদের পক্ষ থেকে দাবি ওঠে ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ ও পরিচালক আব্দুল মাবুদকে সরিয়ে দেয়ার। 15 দিনের মধ্যে বহিষ্কার না করলে ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। যেসব ডাইরেক্টররা আমাদের কোনো কাজে লাগে না, আমাদের পাবলিকের কোনো উপকার লাগে না, তাদেরকে বোর্ডে থাকার দরকার নাই। বার্ষিক সভা শেষে বসে দীর্ঘ বৈঠক। সভা শেষে পরিচালনা পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত জানানো হয়। শেয়ার হোল্ডারদের দাবি মেনে সরিয়ে দেওয়া হয় ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ ও পরিচালক আব্দুল মাবুদকে। We need to change smoothly in any position.
it should be changed smoothly. But there was some little faster changing, so we're getting worried about the position. But alhamdulillah, the change becoming better and the performance better, inshallah. ভাইস চেয়ারম্যান একজন থাকবেন, এখন থেকে দুজন ভাইস চেয়ারম্যান দরকার নেই। ভাইস চেয়ারম্যান মিস্টার আল রাজি কন্টিনিউস। রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। তবে 2016 সালের লভ্যাংশ গতবারের চেয়ে অর্ধেকে নামিয়ে 10% ঘোষণা করলেও কোনো প্রতিক্রিয়া দেখাননি শেয়ার হোল্ডাররা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার 100 উত্তরপত্র উদ্ধারের ঘটনায় 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে দুপুরে অভিযুক্ত রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষক ডক্টর আবুল কালামকে ওএসডি করে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে যোগদানের জন্য প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে সকালে রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলারের কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কমিটি গঠন নিয়ে আলোচনায় বসেন। পরে গঠিত 3 সদস্যের তদন্ত কমিটিকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এর আগে গতকাল রাতে উত্তরপত্র উদ্ধারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক আবুল কালামের কাছে থাকা এইচএসসি পরীক্ষার আরও 100 উত্তরপত্র ফেরত নিয়েছে শিক্ষা বোর্ড। তার এগেইনস্টে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিয়েছেন এবং ডক্টর মোহাম্মদ আবুল কালাম, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস, যিনি আমাদের পরীক্ষক, তাকে শিক্ষা মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে আদেশ জারি করে ওএসডি করেছে এবং তাকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে ক্লোজ করা হয়েছে। আমরা একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, অধ্যক্ষ রাজশাহী কলেজ। 7 কর্মদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন চেয়ারম্যান মহোদয়ের কাছে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। রাজধানীর পূর্ব নাখালপাড়ায় সড়ক ও জনপথের 2 একরের বেশি জায়গা দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান হয়। অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের বনানী অঞ্চলের নির্বাহী প্রকৌশলীও উপস্থিত ছিলেন। তারা জানান, পূর্ব নাখালপাড়ার এই এলাকায় দীর্ঘদিন ধরে 2.2 একর জায়গা দখল করেছিল স্থানীয়রা। দীর্ঘদিন ধরে আহ্বান জানানোর পরও তারা জায়গাটি ছাড়ছিলেন না। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জায়গাটির আনুমানিক মূল্য প্রায় 200 কোটি টাকা। দখলমুক্ত করার পর কাঁটাতারের বেড়া দিয়ে জায়গাটি ঘেরাও করে রাখা হয়। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করল আইএস। 1 জন গ্রেফতার, নিহতের সংখ্যা বেড়ে 22। ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, সংলাপ সহ 7টি বিষয় নিয়ে একাদশ সংসদ নির্বাচনের রূপরেখার খসড়া চূড়ান্ত, দিনভর বৈঠক শেষে ব্রিফিং সিইসি। রাষ্ট্রপতি চাইলে কোনো বিচারপতিকে অপসারণ করতে পারবেন, অ্যাটর্নি জেনারেলের এমন মন্তব্যের প্রতিক্রিয়া প্রধান বিচারপতির। বললেন, এবার সুপ্রিম কোর্ট কবজা করতে চায় সরকার। চিকিৎসক এবং প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিএমএর ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ, রোগীদের চরম ভোগান্তি। এবং রোজার মাসের জন্য মাংসের দাম নির্ধারণ, পর্যাপ্ত মজুদ থাকায় বাড়বে না পেঁয়াজের দাম, জানালেন ব্যবসায়ীরা। টিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।